বাংলা বিট প্রস্তুতি ফ্রি কোর্সের আজকের পাঠের বিষয় ধ্বনি। পাঠ পরিচালনায় আমি আছি মুশফিকুল আলম অয়ন, সেরা ২০, ইস্পাহানী মির্জাপুর বাংলা বিট, ষষ্ঠ বর্ষ। আজকে মূলত বাংলা ভাষার ধ্বনি নিয়ে আলোচনা করা হবে। ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক। মানুষের কণ্ঠ নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজই ধ্বনি, অর্থাৎ মানুষ তার কণ্ঠ দিয়ে যে অর্থপূর্ণ শব্দগুলো বের করে সেগুলোই আসলে ধ্বনি। পশু পাখির আওয়াজকে আমরা আওয়াজ বলতে পারি, কিন্তু ধ্বনি বলা যায় না, কারণ সেগুলো আমাদের কাছে অর্থপূর্ণ নয়। বাংলা ভাষার মৌলিক ধ্বনি ৩৭টি। যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ-গহ্বরের কোথাও বাধা পায় না সেগুলো স্বরধ্বনি। মুখ-গহ্বরের কোথাও বাধা পায় না বলতে বোঝানো হচ্ছে ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাস সরাসরি গলা থেকে বের হয়ে আসে। মাঝখানে ঠোঁট, দাঁত, মূর্ধা, তালু কিংবা কণ্ঠতে কোনো রকম বাধাপ্রাপ্ত হয় না। মৌলিক স্বরধ্বনি ৭টি, যথা ই, উ, এ, ও, অ্যা, অ, আ। এই ক্রমে মনে রাখতে পারো, অথবা ই, এ, অ্যা, আ, অ, ও, উ। এই ক্রমে মনে রাখতে পারো। এভাবে মনে রাখলে কোনটা কোন ধরনের স্বরধ্বনি তা বের করতে সুবিধা হয়। এখন অন্যান্য বর্ণগুলো কেন মৌলিক স্বরধ্বনি না সেটা বলি। দীর্ঘ ঈর ক্ষেত্রে ধ্বনি হচ্ছে হ্রস্ব ঈর অনুরূপ, এ কারণে এটা মৌলিক না। দীর্ঘর ক্ষেত্রেও ধ্বনি উ এর অনুরূপ, আবার রের ক্ষেত্রে ধ্বনি অন্তঃস্থ রয় হ্রস্ব ঈকারের অনুরূপ। এখন মনে হতে পারে তাহলে এটা তো স্বরধ্বনি হওয়ার কথা না, কিন্তু সংস্কৃত ভাষা থেকে এই রি ধ্বনিটা এসেছে। তো সংস্কৃত ভাষায় রি একটি স্বরধ্বনি, এ কারণে বাংলাতেও এটা স্বরধ্বনি হিসেবে স্থান পেয়েছে। ওই একটি দ্বি-স্বরধ্বনি, ঔ দ্বি-স্বরধ্বনি। এগুলো যথাক্রমে ও, ই এবং ও, উ একত্রিত হয়ে হয়েছে। আশা করি কোনটা কোন ধরনের ধ্বনি তা বুঝতে পেরেছ। আরেকটা বিষয় বলে রাখি, অ্যা ধ্বনি এর লিখিত কোনো রূপ নেই, কিন্তু আমরা অনেক সময় এ বর্ণ লেখার পরে ওটার উচ্চারণ এর মতো না করে এর মতো করি। এ কারণে অ্যা একটি ধ্বনি হলেও এর কোনো লিখিত রূপ নেই। স্বরধ্বনির বিভাজন। স্বরধ্বনিকে ৩ দৃষ্টিকোণ থেকে বিভাজিত করা যায়, যথা জিভের উচ্চতা, জিভের অবস্থান এবং ঠোঁটের উন্মুক্তি। একটা ছবি দেওয়া আছে, এই ছবির মাধ্যমে তোমরা সহজে মনে রাখতে পারো। জিভের উচ্চতা অনুসারে বিভাজন। উচ্চারণের সময় জিভ কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনিকে ৪ ভাগে ভাগ করা হয়েছে, যথা উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং নিম্ন। ই, উ উচ্চ, এ, ও উচ্চ মধ্য, অ্যা, অ নিম্ন মধ্য এবং নিম্ন হচ্ছে আ। একটু আগে যে ছবিটা দেখিয়েছি ওইখানে দেখলে তোমরা সহজে মনে রাখতে পারবে। জিভের অবস্থান অনুসারে বিভাজন। জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনিকে ৩ ভাগে ভাগ করা হয়েছে, যথা সম্মুখ, মধ্য এবং পশ্চাৎ। সম্মুখ ধ্বনি হচ্ছে ই, এ, অ্যা, মধ্য হচ্ছে আ, পশ্চাৎ হচ্ছে অ, ও, উ। এখন তোমরা এভাবে মুখস্থ না করে চাইলে নিজে উচ্চারণের সময় একটু জিহ্বার অবস্থান কি হচ্ছে বা কেমন হচ্ছে এটা দেখেও তোমরা বিষয়গুলো বের করতে পারো। ঠোঁটের উন্মুক্তি অনুসারে বিভাজন। ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে তার ভিত্তিতে স্বরধ্বনিকে ৪ ভাগে ভাগ করা হয়েছে, যথা সংবৃত, অর্ধ-সংবৃত, অর্ধবিবৃত এবং বিবৃত। ই, উ সংবৃত, এ, ও অর্ধ-সংবৃত, অ্যা, অ অর্ধবিবৃত এবং আ হচ্ছে বিবৃত। অর্ধ স্বরধ্বনি। কোনো স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত না হলে তাকে অর্ধ স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি ৪টি, যথা ই, উ, এ, ও। উদাহরণ, নাই শব্দের ই এবং যাও শব্দের ও, এগুলো হচ্ছে অর্ধ স্বরধ্বনি, কারণ আমরা এখানে নাই যখন বলি তখন ই কে ধরে রাখার সুযোগ নেই, নাই বলে ছেড়ে দিতে হয়। আবার যাও শব্দের ক্ষেত্রেও ও উচ্চারণ করে ধরে রাখার সুযোগ নেই, যাও বলে ছেড়ে দিতে হয়। এখন আমরা যদি বলি নাই, তখন অর্থ চেঞ্জ হয়ে যায়। আবার যাও শব্দে যাও বললেও অর্থ পরিবর্তন হয়ে যায়। ধ্বনি চারটি কখন অর্ধ আর কখন পূর্ণ স্বরধ্বনি। সাধারণ শব্দে অন্য স্বরধ্বনির সাথে মুক্ত অবস্থায় এরা অর্ধ স্বরধ্বনি, যেমন তাই শব্দটিতে
আ এর পাশে ই মুক্ত অবস্থায় আছে, এ কারণে ই এখানে অর্ধস্বরধ্বনি, এদেরকে টেনে উচ্চারণ করা যায় না। টেনে উচ্চারণ করা সম্ভব হলে এরা পূর্ণ স্বরধ্বনি, যেমন আমি দোষী। এখানে ই ধ্বনিটি বলক হিসেবে ব্যবহৃত হয়েছে, একে টেনে জোর দেওয়া বোঝানো হয়। এখানে ই মুক্ত অবস্থায় থাকার পরেও, অর্থাৎ একটি ই এর পরে আরেকটি ই মুক্ত অবস্থায় আছে, এই কারণে এটা হচ্ছে পূর্ণ স্বরধ্বনি। এখানে আমরা টেনে জোর দিতে পারছি, অর্থেরও কোনো পরিবর্তন হচ্ছে না, বরং জোর না দিলে অর্থের পরিবর্তন হয়ে যায়, তাই এখানে ই পূর্ণ স্বরধ্বনি। একইভাবে বলক হিসেবে ব্যবহৃত ও একটি পূর্ণ স্বরধ্বনি, যেমন আমিও দোষী। বলক কি জিনিস সেটা হচ্ছে লগ্নকের পাঠে আলোচনা করা হয়েছে, আশা করি সবাই জানো। দ্বি স্বরধ্বনি। একটি পূর্ণ স্বরধ্বনি ও একটি অর্ধ স্বরধ্বনি মিলে দ্বি স্বরধ্বনি হয়। বাংলা ভাষায় কেবল ঐ এবং ঔ দ্বি স্বরধ্বনির জন্য যথাক্রমে ঐ এবং ঔ বর্ণ দুটি আছে। এছাড়া আরও বেশ কয়েকটি দ্বি স্বরধ্বনি আছে, সেগুলোর জন্য কোনো বর্ণ নেই, কিন্তু সেগুলো উচ্চারণের জন্য ধ্বনি আছে। ব্যঞ্জন ধ্বনি। যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু বাক্প্রত্যঙ্গের বিভিন্ন স্থানে বাধা পায় সেগুলো ব্যঞ্জন ধ্বনি। মৌলিক ব্যঞ্জন ধ্বনি ৩০টি, যথা ক, খ, গ, ঘ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, 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 ত, থ, দ, ধ, প, ফ, ব, র, ভ, ঙ, ন, ম, ল, শ, ষ, হ। ইও একটি বহুরূপী ধ্বনি, কারণ এর উচ্চারণ কখনো হয় ন এর মতো, কখনো ইও এর মতো, কখনো উয় হসন্ত এর মতো, তো এই কারণে একে মৌলিক বলা যায় না। মূর্ধন্য নয়ের উচ্চারণ নয়ের মতো, অন্তস্থ জয়ের উচ্চারণ জয়ের মতো, মূর্ধন্য ষয়ের উচ্চারণ ষয়ের মতো, অন্তস্থ অ সাধারণত অন্তস্থ জয়ের বিকল্প হিসেবে বসে। এর উচ্চারণ কখনো আ বা অন্য কোনো স্বরধ্বনির মতো হয়। খণ্ডত্বয়ের উচ্চারণ তয় হসন্তের মতো, অনুস্বারের উচ্চারণ উয় হসন্তের মতো, বিসর্গের উচ্চারণ হয় হসন্তের মতো। চন্দ্রবিন্দুর উচ্চারণ নিজস্ব কোনো উচ্চারণ নেই, এটা একটা অনুনাসিক প্রভাবক, এটা স্বাধীনভাবে বসতে পারে না, অন্য কোনো বর্ণের সাথে বসে সেই বর্ণের উচ্চারণকেই নাসিক্য করে। এখন আরেকটা বিষয় বলে রাখি, অনুস্বার বর্ণটা লিখতে পারিনি কারণ অভ্র কিবোর্ড একটু ঝামেলা, তো এই আর কি। ব্যঞ্জন ধ্বনিকে 4 দৃষ্টিকোণ থেকে বিভাজিত করা যায়, যথা উচ্চারণ স্থান, উচ্চারণের প্রকৃতি, ধ্বনির কম্পন মাত্রা এবং বায়ু প্রবাহের মাত্রা। উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন। বাক্প্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বায়ু বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি করে, সেই জায়গাটিই হলো ওই ধ্বনির উচ্চারণ স্থান। উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে বেশ কয়েকভাবে ভাগ করা যায়, যেমন হ হচ্ছে কণ্ঠনালীয়, অর্থাৎ কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়। ক, খ, গ, ঘ, ঙ এগুলো হচ্ছে কণ্ঠ থেকে উচ্চারিত হয়। চ, ছ, জ, ঝ, স এগুলো তালু এবং জিহ্বার মিলিত উচ্চারণ। ট, ঠ, ড, ঢ়, ঢ, ঢ এগুলো জিহ্বা এবং মূর্ধার মিলিত উচ্চারণ। স, র, ল, ন এগুলো দন্তমূল বা আমরা যেটাকে মাড়ি বলতে পারি এটা এবং জিহ্বার মিলিত উচ্চারণ। ত, থ, দ, ধ এগুলো হচ্ছে দাঁতের যে উপরিভাগ বা নিচের ভাগ যেটাই বলা যাক, মানে মাড়ির দিকে যে অংশটা থাকে ওই দিক এবং জিহ্বার মিলিত উচ্চারণ। প, ফ, ব, ভ, ম এগুলো হচ্ছে দুই ঠোঁটের মিলিত উচ্চারণ। উচ্চারণের প্রকৃতি অনুসারেই বিভাজন। বাক্প্রত্যঙ্গের বায়ুপথে সৃষ্ট বাধার ধরন আলাদা হওয়ায় উচ্চারণের প্রকৃতি বদলে যায়। এই দৃষ্টিকোণ থেকে ব্যঞ্জনধ্বনিকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন স্পৃষ্ট বা স্পর্শ। ক, খ, গ, ঘ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, থ, দ, ধ, প, ফ, ব, ভ অর্থাৎ প্রতি বর্গের প্রথম 4টি ধ্বনি হচ্ছে স্পর্শ বা স্পৃষ্ট ধ্বনি, কারণ এসব ধ্বনি উচ্চারণের সময় দুটি বাক্প্রত্যঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা তৈরি করে। নাসিক্য ঙ, ন, ম এগুলো হচ্ছে উচ্চারণের সময় কিছুটা নাকিশুরি হয়ে যায়, অর্থাৎ নাকের সাহায্য লাগে, এ কারণে এগুলো নাসিক্য ধ্বনি। ঊষ্মধ্বনি দন্ত স, তালব্য স, হ এগুলো ঊষ্মধ্বনি, কারণ হচ্ছে এরকম উচ্চারণগুলো অন্য কোনো ধ্বনি দিয়ে করা যায় না,
তো এই আর কি, এই কারণে এগুলো ঊষ্মধ্বনি। আর তালব্য শ এবং দন্তস্ব একই সাথে শীষ ধ্বনি, কারণ এগুলো শীষের মতো শব্দ হয়। সাপ হয়ে গেলাম, আচ্ছা যাই হোক। পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল, কারণ এটা উচ্চারণের সময় জিহ্বার দুই পাশ দিয়ে বাতাস বের হয়, এই কারণে এটা পার্শ্বিক। কম্পিত ধ্বনি হচ্ছে র, কারণ এটা উচ্চারণের সময় জিহ্বা কোন অংশে যেন, হ্যাঁ, দন্তমূলকে কয়েকবার আঘাত করে এমন করে, তো এই কারণে এটা হচ্ছে কম্পিত ধ্বনি, অনেকবার কাঁপে। তাড়িত র, ঢ, এগুলো হচ্ছে তাড়িত, কারণ এগুলো উচ্চারণের সময় একবার টোকা দেয়, তাড়াহুড়া করে একবার তাড়না দেয়, এই কারণে এগুলো তাড়িত। যেমন বাড়ি, মুড়ো ইত্যাদি। তোমরা বলতে পারো যে আমি কেন ঊষ্মধ্বনির সংজ্ঞাটা বইয়ের ভাষায় বললাম না। এর কারণ হচ্ছে বইয়ের ভাষাটা আমি নিজেও বুঝিনি, তোমরাও বুঝবা না। তো আমি চেষ্টা করলাম যে এরা কোন দিক থেকে ইউনিক বা অনন্য সেটা বের করতে, আর মনে হলো যে এই কারণে এরা অনন্য, তাই এরা ঊষ্মধ্বনি। আচ্ছা, ধ্বনির কম্পন মাত্রা অনুসারে বিভাজন। উচ্চারণের সময় ধ্বনি দ্বারে বায়ুর কম্পন কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়, যথা ঘোষ এবং অঘোষ। অঘোষ হচ্ছে বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনিগুলা, আর ঘোষ হচ্ছে বর্গের তৃতীয় এবং চতুর্থ আর পঞ্চম ধ্বনিকেও ঘোষ বলা যায়। তো এছাড়াও আরো কিছু ধ্বনি আছে, সেগুলো আমি বলি। অঘোষ ধ্বনির মধ্যে পড়ে হচ্ছে ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ, তালব্য শ এবং দন্তস্ব বা স, স। আচ্ছা, ঘোষ ধ্বনির মধ্যে আছে হচ্ছে গ, ঘ, ঙ, জ, ঝ, ড, র, ঢ, ঢ, দ, ধ, ন, ব, ভ, ম, র, ল, হ। বায়ু প্রবাহের মাত্রা অনুসারে বিভাজন। উচ্চারণের সময় বায়ু প্রবাহের বেগ কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়, যথা অল্প প্রাণ এবং মহাপ্রাণ। অল্প প্রাণ হচ্ছে ক, গ, ঙ, চ, জ, ট, ড, র, ত, দ, ন, প, ব, ম, র, ল, স, স। এগুলো অল্প প্রাণ হওয়ার কারণ হচ্ছে এদের বায়ু প্রবাহের বেগ কম, আর মহাপ্রাণের বায়ু প্রবাহের বেগ বেশি। বলা যায় এগুলো অল্পপ্রাণ ধ্বনির সাথে একটা হ ধ্বনি যোগ করলে মহাপ্রাণ ধ্বনির মতো হয়। এটা শুধু কথার কথা বললাম, অনেকটা এরকমই। মহাপ্রাণ ধ্বনির মধ্যে আছে হচ্ছে খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ, ঢ, থ, ধ, ফ, ভ, হ। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারো। সবাইকে ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ। পরবর্তী পাঠে আবার আসছি। ধন্যবাদ।